সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিরূপাক্ষ পাল। বিরুদ্ধে আপনাকে স্বাগত সময় সংলাপে। যে আলোচনায় যেতে চাচ্ছি যে তর্কে নাকি অনেক দূর যাওয়া যেত, এখন এই তর্কে তো বেশি দূর যাওয়ার সুযোগ কম, কারণ তর্ক নিয়ে আমাদের সহিষ্ণুতা কমে গিয়েছে। হ্যাঁ, তর্ক শব্দটা যখন মানুষ শোনে তখন প্রথমেই তার একটা নেতিবাচক অনেক সময় ধারণা হয় যে তর্কে কেউ বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু তর্ক হচ্ছে আসলে একটা দ্বান্দ্বিকতার মানে এক ধরনের একটা বিশ্বাস ধারণার প্রতিপক্ষে দাঁড়ানোর মতো ক্ষমতা তর্ক। এবং তর্কের মধ্য দিয়ে যে দ্বন্দ্বটা হয়, দ্বন্দ্ব থেকে একটা সত্য বেরিয়ে আসে। এটাই হলো মানে এই হেগেলের কথা বলা হয়, মার্কস বলা হয়, পৃথিবীর বড় বড় দার্শনিক এই যে দর্শন চিন্তাকে প্রতিষ্ঠিত করেছেন, এটাও তর্কের মধ্য দিয়েই করেছেন। পৃথিবীর বড় বড় মহানায়কেরা বা রাষ্ট্রনায়কেরা যদি তর্কের ক্ষমতা না থাকতো তাহলে এত দূর আসতে পারতেন না। এই যে যুক্তরাষ্ট্রে এখন নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা কি মূলত খুঁজতে গেলে দেখা যাবে এটা কিন্তু আহ, চেহারার নির্বাচন না, অর্থের নির্বাচন না, তর্কের। এবং সেটাকে সুন্দরভাবে বলতে গেলে বিতর্ক। বিতর্ক। এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন প্রার্থীর প্রতি মানুষের পছন্দ হঠাৎ করে উঠে যায় বা নেমে যায় শুধুমাত্র বিতর্কে তার পারফরমেন্সের উপর। এবং এইটা একটা চূড়ান্ত প্রকাশ। এটার কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্র সেই অধিকারটা দিয়েছিল তাদের স্বাধীনতার ফ্রম ডে ওয়ান। তারাই ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়েছিল এবং তার মাধ্যমে তর্কের ক্ষমতাটা বিকশিত হয়েছে। এজন্যই যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন হয়নি, এটা তর্কের। এর মাধ্যমে সমাজের বিকশিত হয়, চিন্তাধারাগুলোর মধ্যে একটা পরিবর্তন আসে। সেই অর্থে আমি বলবো যে তর্কের ক্ষমতা অপরিসীম। এবং আমাদের তরুণরা হুম। একসময় তর্ক নিয়ে মেতে থাকতো, এখনো আছে, কিন্তু সামগ্রিকভাবে সেটা আপনার কাছে মনে হয় যে আনুষ্ঠানিকতা এক ধরনের চলছে, কিন্তু সার্বিকভাবে যে তর্কের যে চর্চা ছিল সেই চর্চাটা কি এখন আছে? আর্লি 90s থেকে যেটা শুরু হয়, মানে নিউ এরা অফ ডেমোক্রেটাইজেশন আমরা বলি, সেখান থেকে তর্কের চর্চাটা খুব বেড়ে যায়। আর ওই সময় তো বিতর্কের সংগঠনগুলো আসে, ডিবেট ফেডারেশনও ছিল। এই ফেডারেশনে আমি জড়িত ছিলাম বলে আমি বলছি না, তখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় এটা। অনেকটা মফস্বল পর্যন্ত ছড়িয়ে যায়। তার আগে রাষ্ট্রপতি এরশাদের সময়ে এই সামরিক বিরোধী একটা রাজনৈতিক চর্চা, এটার মধ্যে থেকে একটা তর্কের বিকাশ ঘটে। সুতরাং আমি বলবো যে 80-র দশকের শুরু থেকে আমরা বুঝতে শুরু করি যে সামরিক শাসন, বেসামরিক শাসন, বাংলাদেশের উন্নয়ন কিভাবে হওয়া উচিত। মধ্য 80-র দশক থেকে শুরু হয় যে আমরা কি মুক্তায়নের পথে যাব কি না। 5-7 বছর আমরা তর্ক বিতর্ক করে ওই সময় মুক্তবাজার একটা বড় ইস্যু ছিল, মিডিয়ার ওপেননেস আসবে কি না। এই যে আজকে আমি একটা মিডিয়াতে বসে আছি, সেটাও কিন্তু ওই তর্কের ফলেই এসছে। কারণ একসময় মনে হতো যে সরকারের একটা মাত্র বিটিভি থাকবে এবং সেটা নিয়ন্ত্রণ করবে, সেটা বেরিয়ে আসছে। অর্থনৈতিক নীতিতে সরকার শুধু থাকবে নাকি বাইরের মানুষ থাকবে। সুতরাং 90-এর প্রথম দশকটা আমি বলবো এবং 80-র মধ্য দশক থেকে বাংলাদেশের ব্যাপক তর্কের, নীতিগত তর্ক, পলিসি ডিবেটগুলো খুব হতো। এখন তো আমরা ওই একটা উদারীকরণের যুগের মধ্যে পড়েছি, কিন্তু আমরা সেটা হয়তো পূর্ণভাবে ভোগ করছি না। সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সেই রকম নেই। মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি যখন হাঁটি, ওই অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন শিক্ষা এখন মূল লক্ষ্যে চলে গেছে মুনাফা। যে কত তাড়াতাড়ি এমবিএ বিবিএ হব, কত তাড়াতাড়ি হাই আর্নিং একটা বাণিজ্য। বাণিজ্যের একটা ব্যাপার হচ্ছে। স্কুল, কলেজ, কোচিং, প্রাইভেট এডুকেশন, মেডিকেল ট্রিটমেন্ট, সব জায়গায় একটা ব্যাপক বাণিজ্যের একটা জোয়ার উঠেছে এখন। তো সে জায়গায় তর্ক হারিয়ে গেছে অনেকটাই। আমরা নীতিগত তর্কগুলি এখন এবং করি না। সেটা তো আপনি স্কুল কলেজের কথা বললেন, শিক্ষা অঙ্গন পর্যায়ের তর্কের কথা বললেন, কিন্তু একসময় তো আমাদের মানে দৈনন্দিন যে পারিবারিক যে প্রাত্যহিকতা, সেখানেও তো তর্ক ছিল। আমরা আহ, যার যার অবস্থান থেকে প্রশ্ন করার সুযোগ ছিল, প্রশ্ন শুনতাম, প্রশ্ন করতাম, সেই জায়গাগুলো একটু কমে গিয়েছিল কি মনে হয়? হ্যাঁ, সেই পারিবারিক ব্যাপারটা আমি মনে করব পারিবারিক সমাজে, হ্যাঁ। পরিবার থেকে পরিবার এটা ভিন্ন হয়। কারণ এটা কোনো কোনো পরিবারে দেখা যাচ্ছে যে তারা সন্তানকে কোনো রকম প্রশ্ন করতে দিচ্ছে না। তো প্রশ্ন করতে না দিলে তো আর তর্ক সম্ভাবনা থাকছে না, তখন তারা কিন্তু ক্ষতি হচ্ছে, তারা বিপথে যাচ্ছে, তাদের মতো তারা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু গঠনমূলক তর্ক দিয়ে আবার কেউ কেউ তাদের সন্তানদেরকে পরিচালিত করছে। কারণ জীবনে উন্নতির একটা বড় সূত্র হচ্ছে মোটিভেশন।
তো মোটিভেশনটা তো নিজের মধ্য থেকে আসতে হয়, যেটা প্রণোদনা বা উদ্বুদ্ধকরণ যেটা, সেটা কিন্তু তর্কের মধ্য দিয়ে আমরা উদ্বুদ্ধকরণটা দিতে পারি। যেটা হচ্ছে না সেটা হচ্ছে সামাজিক জীবনে যে একটা তর্ক হতো, এটা শুধু বিতর্কের আসরের তর্ক না, না। একটা সেমিনার, এত এত সেমিনার হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এতগুলো সেমিনার হতো, একটা টিএসসির সেমিনারের জন্য রুম পাওয়া যেত না। এখন তো আমি সেরকম, যেমন তখন পত্রিকা থাকতো আজকের ঢাকা, সেখানে আজকে এতগুলো সেমিনার, এক সেটা কলম হচ্ছে ভরা। না। হ্যাঁ, সেটা কিন্তু ওরকম পর্যায়ে যাচ্ছে না। আরেকটা জায়গায় তর্কের জায়গা হচ্ছে মিডিয়া। মিডিয়া এখন পত্রিকার সংখ্যা অনেক বেশি, কিন্তু সবগুলো নিউজ বেসড হয়ে যাচ্ছে, কিন্তু ভিউজগুলোর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে না। আর হলেও দেখা যাচ্ছে যে একমুখী একটা ভিউজ আমি রাখলাম, তার কাউন্টার ভিউজগুলো আবার এডিটররা সেভাবে জায়গা দিচ্ছে না। জায়গা দিচ্ছে না। কারণ আপনি দেশে ফিরে এসে এই যে এখন যে অবস্থান করছেন, যাওয়ার সময় এবং এখন যে অবস্থান করছেন, সেই জায়গায় তারুণ্য যে বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতো, তাদের যে লক্ষ্য ছিল যে ক্যারিয়ারটা কোন দিকে যাবে, তার শিক্ষার লক্ষ্য কি ছিল, তার কর্মক্ষেত্রের যে আমি যেটা বললাম সেই জায়গাগুলো এখন কি একটু বদলে গিয়েছে কি না, যে অবশ্যই মানে এখন বাজার অর্থনীতির মধ্যে সে আছে, হ্যাঁ, পুঁজিবাদের সেই পুঁজিবাদী প্রভাবের মধ্যে সে আছে, সেই জায়গা সে এখন একটা পণ্য, আপনি যখন যাচ্ছেন তখন অতটা হয়তো পণ্য হয়ে ওঠেনি, স্বাভাবিক বিবেচনা তুলনামূলক। না, অবশ্যই তুলনামূলক বিবেচনায় আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমত অধ্যাপকদের ব্যাপারটা কি হচ্ছে, তারা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের বেতন বেশি, সেখানে ব্যস্ত থাকছেন, তাহলে গবেষণা হচ্ছে কোথায়? আগে হতো গবেষণাটা সেমিনারে যেত, তর্ক বিতর্ক হতো, টিএসসিতে যেত, ছাত্ররা জানতো। 80-র দশকটা আমি যতটুকু মনে করি রাষ্ট্রপতি এরশাদ স্বৈরাচারী থাকার কারণে একটা সুফল বিশ্ববিদ্যালয় পেয়েছে। কারণ তার এই স্বৈরাচারের বিরুদ্ধে বা সামরিক শাসন যে আসলে অর্থনীতি থেকে ভালো কিছু দেয় না, কারণ তার সমস্ত দশকটার মধ্যে আমাদের 10 বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3 ভাগ থেকে 3.5 ভাগ। পরে যখন আমরা একটা মুক্ত জগতে গিয়েছি 5 ভাগে চলে গেছি, তাই না? এখন তো 6 ভাগ 7 ভাগে চলে গেছি। তো এই তর্কগুলো হতো। এখন বাণিজ্যিকীকরণ হচ্ছে, একটা দোহাই দেওয়া হচ্ছে যে উন্নতির একটা লক্ষণ। এটা কিন্তু ঠিক না, কারণ একটা পুঁজিবাদের একটা চরম দৃষ্টান্ত যুক্তরাষ্ট্র আমি মনে করি। কিন্তু যুক্তরাষ্ট্রে এই পাশাপাশি শিক্ষাঙ্গনগুলোতে, তারুণ্যের জায়গাগুলোতে ওরা কিন্তু এই ইন্টেলেকচুয়াল কালচারগুলো খুব স্ট্রংলি ধরে রাখছে। সেখানে তারা বলছে তারা সর্বোচ্চ বেতন নিচ্ছে, টিউশন নিচ্ছে, সবকিছু, কিন্তু আবার স্কলারশিপের যে ব্যবস্থাটা রাখছে না, তর্ক বিতর্ক হচ্ছে। আমি একটা কথা, আমি একটু বিলম্বিত সময়ে আমি আমি মানে যেটা আমার জীবনের পিএইচডি ওটা আমি করলাম বিংহামটন ইউনিভার্সিটিতে। তো সেখানে হঠাৎ করে শুনলাম যে নম চমস্কি আসবেন, তিনি আমেরিকার লিডিং ইন্টেলেকচুয়াল এবং বড় তার্কিক একজন, যিনি সবসময় সরকার এবং পদ্ধতির ত্রুটিগুলো তুলে চরমভাবে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। তো উনি বিশ্ববিদ্যালয়ে আসবেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার একটু আগ্রহ আছে, আমি পড়েছি, কিন্তু আমি গিয়ে দেখলাম যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক ছাত্রছাত্রী না, ওই ওই মানে কমিউনিটি যেটাকে বলা হয়, লোকাল কমিউনিটি থেকে, মানে নারী পুরুষ নির্বিশেষে, গ্র্যান্ডফাদার, মা বাবা, শেষকালে আমাদের অবস্থা হলো যে আমরা কোথাও জায়গা পেলাম না, একদম সামনে ফ্লোরের মধ্যে আমরা বসে পড়লাম। কারণ দেখলাম যে পেছনে গিয়ে তখন বাইরে ক্যামেরা ট্যামেরা দেওয়া হলো সবকিছু। তো এই যে এটা তো একটা পুঁজিবাদী দেশ, তা আমরাও একটা পুঁজিবাদের দিকে যাচ্ছি, কিন্তু ঠিক এরকম কি আমরা একটা দেখতে পাবো যে এরকম একজন ভালো লিডিং ইন্টেলেকচুয়াল বাংলাদেশের আসছে, উনি তর্ক করছেন, এবং নম চমস্কি ওদের দেশেরই মানুষ, বিদেশের হলে একটা কথা ছিল, এবং সেখানে একদম তার তর্কের বা তার জ্ঞানগর্ভ কথার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু হয় না। সুতরাং আমি মনে করব যে এখানে আমাদের বুদ্ধিজীবীরা আরো ভূমিকা পালন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের শুধুমাত্র ডিগ্রি নিবে, জিপিএ স্টার, গোল্ড স্টার, এগুলি নিয়েই শুধুমাত্র একটা মানুষের জীবন পূর্ণ হয় না। তার মধ্যে শিল্প, সংস্কৃতি, দর্শন, সাহিত্য, নৃত্য, এই সবগুলো আমাদের জাতিত্ব, এই সব কিছুর তর্ক বিতর্ক হলে একটা পূর্ণাঙ্গ, একটা সুষম জাতি হিসাবে আমরা উঠতে পারবো। বাজারমুখী শিক্ষার একটা মানে লক্ষণ আমরা দেখতে পাই বিরোধী, সেটা হচ্ছে যে আপনি এমবিএ করবেন, আপনি ওই জায়গাটাই ভালো বুঝছেন, আপনি মার্কেটিং এর কাজ করবেন, ওই জায়গাটা আপনি ভালো বুঝছেন, কিন্তু আপনি ইতিহাসটা জানছেন না, আপনি রবীন্দ্রনাথ পড়ছেন না, কারণ রবীন্দ্রনাথ পড়ার দরকার নেই, আপনার নজরুল পড়ার দরকার নেই, জীবনানন্দ জানার দরকার নেই। সে ভাবছে যে আমি তো
কম্পিউটার বিজ্ঞান পড়াবো বা আমি কম্পিউটার বিজ্ঞানের কিছু একটা করবো, সে আর এই ধরনের একটা শিক্ষা আমাদের এখানে তৈরি হয়েছে, যেটা 2 দশক আগেও সেরকম ছিল না আমাদের। সেটা ছিল না। এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আমি যখন অর্থনীতিতে পড়েছি তখন আমি দেখতাম যে শিক্ষা পদ্ধতির মধ্যে আমি অর্থনীতি পড়বো, সুতরাং আমাকে ওই মাইক্রো ম্যাক্রো ডেভেলপমেন্ট এর বাইরে আমার তেমন কিছু নাই। একটা সাবসিডিয়ারি থাকে, সেটাও আবার ওই স্ট্যাটিস্টিক্স বা আমাদের অর্থনীতি রিলেটেড। কিন্তু পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আমি আমার মেজর, যেটাকে আমরা অনার্স বলি, ওটাকে যেমন মেজর বলছে, আমি মেজর নিতে পারি ইকোনমিক্সে, কিন্তু আমাকে বায়োলজি পড়তে হচ্ছে, আমাকে সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, মানে চাইল্ড হেলথ, এগুলো নিয়ে পড়তে হচ্ছে। অনেকগুলো ক্রেডিট আওয়ার, আমি এক্সাক্ট নাম্বারটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি লিবারেল আর্টস পড়ছি, কিন্তু আমি তো লিবারেল আর্টস করব না, তাতে ওই যে পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবা, এটা কিন্তু শিক্ষা পদ্ধতিতে এখন আরও বেশি কনসেন্ট্রেটেড হয়েছে। যে আমি এমবিএ পড়বো শুধু অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, আর ফাইন্যান্স পড়লে শুধু ফাইন্যান্স রিলেটেড সমস্ত বিষয়, কিন্তু আমি সোসাইটি বুঝতে পারবো না। কিন্তু আমি ইন্টারেস্টিংলি লাগলো যে আমি যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছিলাম, একজন জাপানি মেয়ে, সে একটা হাইয়েস্ট স্কোর করলো একটা মার্কেটিং ক্লাসে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি, ওর ধারে কাছে নেই আমরা অনেকেই, আমরা বইটা পড়েছি, তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি এটা কি এমন করলো, ও তোমার কি অভিমত? বলো মার্কেটিং ইজ নাথিং বাট টু আন্ডারস্ট্যান্ড কালচারস। সে একটা সুন্দর কথা বললো যে কালচার না বুঝলে তো মার্কেটিং বোঝা যায় না। তখন আমি বুঝলাম যে সে একটা ভিন্ন মতের মধ্যে থাকছে, এবং এই জন্য আমি মার্কেটিং পড়লেও আমাকে কালচারগুলো জানতে হবে। এবং এইভাবে যদি আবার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো যায়, যে অর্থনীতির ছাত্র ইতিহাস পড়বে, ইতিহাসের ছাত্র কিছুটা অর্থনীতি পড়বে, তাহলে আমার মনে হয় আর ভালো এখন হবে। বাজার অর্থনীতি তো থাকতে হবে, বিশ্ব বাজারে থাকতে যেয়ে ভালো পণ্যই যদি হতে চাই আমি, ভালো পণ্য তো মানে এই না যে আমার মাত্র একটা গুণ, একটা উপকরণ শুধু থাকবে, অনেক উপকরণের একটা মিশেল থাকা দরকার। ভালো পণ্য কিভাবে তৈরি হবে, আমি মানব পণ্য, গুণগত মানের পণ্য, যে বিশ্ববাজারে, স্থানীয় বাজার, বিশ্ববাজার সব জায়গায় তার চাহিদা থাকবে, সে দাপুটে পণ্য হবে কিভাবে? ওই একই কথাই আমি বলছি যে তর্কে ফিরে আসতে হবে, তাকে তর্কের মধ্য দিয়ে বুঝতে হবে। এই প্রসঙ্গে আমি চীনের কথা বলতে পারি। চীনে যখন কমিউনিস্ট বিপ্লব হলো 1949 সন থেকে, তারা বুঝেছিল যে এই কমিউনিস্ট একটা শাসন, সরকারের পূর্ণভাবে নিয়ন্ত্রণ তাদেরকে একটা চূড়ান্ত উন্নত একটা জাতিতে পরিণত করবে। পরিবর্তনটা ঘটালেন এসে তাদের নেতা দেং জিয়াওপিং। তিনি তর্ক করলেন যে আগের যে পদ্ধতি যেভাবে চলছে এটা চলতে দেয়া যায় না, যেটা খুব রেয়ার, যেটা কমিউনিজমের মধ্যে তর্ক করা যায় না। কিন্তু দেং জিয়াওপিং বললেন যে আমরা 1000 বছর ধরে দরিদ্র রয়ে গেছি, এখনো দরিদ্র রয়ে গেছি, কমিউনিজমের মধ্যে পরিবর্তন আনা দরকার। এবং সেটাতে তিনি বললেন যে আমাদেরকে, কমিউনিজম মানে এই নয় যে দারিদ্র, কমিউনিজম বরং ধনী হওয়ার মধ্যে একটা গ্লোরি আছে, সেটা তিনি বললেন। তারপর তিনি বললেন যে আমি এই যে বাজারের দিকে যাচ্ছি, তখন তিনি বাজারের দিকে আসলেন, বাজার পদ্ধতি। তখন ওরা সবাই সমালোচনা করলো যে কমিউনিজমের মধ্যে বাজারের ব্যবস্থা থাকে না, এটা পণ্যের একটা ব্যাপার থাকে। তখন তিনি বললেন যে আমাদের মূল কথা তো দারিদ্র্য বিমোচন এবং মানুষের উন্নতি। তো সেটা করতে গেলে আমাদের যে পদ্ধতি আমাদেরকে দেবে সেই উন্নতি, সেটাই আমরা নেব। এই প্রসঙ্গে তার বিখ্যাত উক্তি হচ্ছে যে বিড়ালটি কালো বা সাদা সেটা বড় কথা নয়, বিড়ালটি ইঁদুর ধরে কিনা সেটা দেখতে হবে। এই যে একটা তর্ক করার ক্ষমতা, যেটা চীনের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিয়ে দিল। এই যে একটা পদ্ধতি ভাঙার কথা চিন্তা ভাবনা করলেন। তো আমার সেটা কথা হলো যে আজকে আমরা যখন স্বাধীনতা পেলাম 1947 সনে পূর্ব পাকিস্তান হিসেবে, তখন কিন্তু আমরা সেভাবেই চলতে পারতাম। এভাবে তর্ক নিয়ে এলেন বঙ্গবন্ধু, এবং তিনি বললেন যে না, এইভাবে চলতে দেওয়া যায় না, যে জাতি থেকে আমরা সবচেয়ে বেশি উৎপাদন দিচ্ছি কিন্তু উৎপাদন ভোগ করছে তারা। তো তিনি তর্কে দাঁড়ালেন, কিন্তু তিনি ইহার সাথে, ভুট্টোর সাথে তর্কে দাঁড়ালেন, এবং সেখানে একটা বাঙালি জাতির জন্য একটা মুক্তির স্বপ্ন দেখলেন, যেটা তিনি জীবদ্দশায় দেখে যেতে পারেননি। এই যে আজ তার মৃত্যুর এত বছর পর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা উন্নয়নের একটা মডেল হিসেবে যাচ্ছে। সুতরাং আমার এই কথাগুলো বলার মানেই হচ্ছে যে অর্থনীতির কোনো একটা ধারা চলতে থাকলে সেটার পিছনে আবার তর্ককে উৎসাহিত করতে হবে, তর্কের সাথে না, যে আরো কোনো সংশোধন করা যায়। আমাদের এখানে যে পুঁজির যে দাপট, পুঁজির যে আস্ফালন, সেখানে কি সে তর্ককে প্রশ্রয় দিচ্ছে?
পুঁজি যখন দেখে যে তার অবস্থান, বিশেষ করে পুঁজিবাদীরা যখন দেখে তার অবস্থান বিঘ্নিত হবে, তখন তারা তর্ক পছন্দ করে না। তার একটা দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশে যখন মোবাইল ফোন প্রথম কথা আসবে না, এক শ্রেণী মানুষ বলল না এটা আসবে না, এটা দরিদ্রের হাতে দেওয়ার মতো কিছু নেই, আর এটাতে সিকিউরিটি থ্রেটেন্ড হয়ে যাবে আমাদের। কিন্তু মোবাইল ফোন আসলো, মোবাইল ফোন একটা মনোপলি সৃষ্টি হলো, এবং মনোপলিস্ট কখনো চাইলো না সেটা তার হাত থেকে সরে যাক। সরিয়ে সবার হাতে মোবাইল ফোন ছড়িয়ে দিল কে? এই যে একটা তর্ক যে না, এটা একজনের হাতে থাকতে পারে না। মনোপলি সবসময় একটা মার্কেট ডিস্টর্শন করে, প্রাইস ওভার প্রাইস করে। 1.5 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা দাম ছিল সেলফোনের, এখন রিক্সাওয়ালাও কিনতে পারে একটা। তো আমরা এই যে উত্তরণের মধ্যে গিয়েছি, পুঁজিবাদ বাধা দেবে বা পুঁজিপতিরা বাধা দেবে, স্বার্থপর, কিন্তু একই সাথে তাদেরকে জয় করতে হবে। বিল গেটসও এরকম চাইতো যে তার মাইক্রোসফট উইন্ডোজটা শুধুমাত্র তার উইন্ডোজ দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার সবাই ব্যবহার করবে, কিন্তু তার কাউন্টারে মামলা হলো, মামলা হয়ে সে কোর্ট রায় দিল যে না, এটা এককভাবে চলতে পারা যায় না, প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। তো প্রতিযোগিতার শর্ত হচ্ছে আমাকে এই আর্গুমেন্ট করার ক্ষমতা দিতে হবে, এবং আর্গুমেন্ট করে মানুষকে যাচাই করার একটা ক্ষমতা দিতে হবে, বুদ্ধিবৃত্তিক বিকাশ হবে, মানুষ বেছে নেবে। হ্যাঁ, মানুষ বেছে নেবে। এবং আপনার মনে হয় না যে আমাদের তারুণ্য বা আমাদের তরুণরা মানে তুলনামূলকভাবে এখন একটু বেশি ভোগমনস্ক? অবশ্যই ভোগমনস্ক। তাদের জীবনের ডিরেকশন হচ্ছে দ্রুত চাকরি পাবে, এবং চাকরি পেয়ে একটা অর্থনৈতিক উন্নতি করবে। মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো এখন তো সেরকম, এই যে সাংস্কৃতিক ব্যাপারগুলো হচ্ছে আজকে পহেলা বৈশাখে যে রমনা কেন্দ্রিক যে একটা সংস্কৃতি, এটা তো 25 বছর আগের একটা সংস্কৃতি। নতুন কোনো ধারা তো আমি খুব কম দেখতে পাচ্ছি। সেই সেই এক্সপেরিমেন্টগুলো খুব কম। তারুণেরা করছে না এটা না, তারা ফোক সংকে রিমেক করছে, এই কিছু কিছু গ্রুপ আমি দেখতে পাচ্ছি, গ্রামের শিল্প সংস্কৃতিকে আবার উজ্জীবিত করছে, সেটা ঠিক আছে, কিন্তু সেই মাত্রায় নেই। কিন্তু মৌলিক কাজগুলো কিন্তু আজ থেকে 25-30 বছর আগে হয়ে গেছে। সেই জন্য আমি বলছি, এবং বিকশিত হবার ওই আবার শিক্ষা পদ্ধতিতে আসতে হবে। ইংরেজি সাহিত্য শুধু ইংরেজি পড়বে না, সব ধরনের মিক্সড থাকতে হবে, অন্তত যেটাকে আমরা বলি গ্র্যাজুয়েট লেভেল, বাইরে আমেরিকাতে বলে আন্ডারগ্রেড লেভেল, সেটা সব ধরনের লিবারাল আর্টস পড়তে হবে। এখন মনে হচ্ছে যে আমি ইতিহাস পড়ে তো আমার পয়সা আসবে না, এটা ভুল ধারণা সম্পূর্ণ। ইতিহাস থেকে শক্তি আসে। ইতিহাস না জানলে অর্থনীতির পলিসি কি করে আমি করব, আমি যদি অতীতকে না জানি। এখনকার যে বাজার, সেই বাজারে ইতিহাসের ছাত্রকে আপনি জায়গা দিচ্ছেন? হ্যাঁ, ইতিহাসের ছাত্র ইতিহাসের মতো জায়গা পাবে, সে ইতিহাসের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সে পাবে, কারণ বাজার অর্থনীতিতে ভিন্ন নানা ধরনের সৃষ্টি হয়। কিন্তু আপনি তো এরকম তৈরি করতে পারেননি বিষয়টা, যে আপনি তো জানেন না যে আগামী 10 বছরে আপনার কোথায় কোথায় মানব সম্পদ বা জনসম্পদ কোন কোন জায়গায় কত লাগবে। সেই প্ল্যানিং তো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকেই করি না। রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে করি যদি করতাম, তাহলে একজন ডাক্তারকে কখনো আমি ম্যাজিস্ট্রেট বানাতাম না, কারণ ডাক্তারকে তৈরি করতে গেলে আমার অনেক কয়েক গুণ বেশি পয়সা খরচ হয়েছে। আমি এখানে যারা যারা অন্য লিবারাল আর্টস পড়ে আসছে বা যারা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন পড়ে আসছে, আমি তাদেরকে ম্যাজিস্ট্রেট বানাতাম। আমি একজন ইঞ্জিনিয়ারকে কখনো কূটনীতিক বানাতাম না, আমি ইকোনমিক ডিপ্লোমেসি পড়িয়ে কূটনীতিক বানাতাম। সেই ব্যবস্থাপনা, সেটাতে অব্যবস্থা রয়েছে। সেই জায়গাগুলো অ্যাড্রেস না করলে ইতিহাসের ছাত্র জাদুঘরে চাকরি পাবে না। আমাদের পরিকল্পনায়, আপনার পরিকল্পনার সাথে জড়িত থাকেন পরোক্ষ প্রত্যক্ষভাবে, সেই পরিকল্পনায় তর্কের স্থান কতটুকু, তর্ক কতটা জায়গা পায়? আমরা একটা লিবারালাইজড বা আমরা একটা মার্কেট ইকোনমির দিকে যাচ্ছি। এই মার্কেট ইকোনমিটা আর্লি 90s থেকে যে আমরা পরিকল্পনাগুলোর মধ্যে সেটা রিফ্লেকশন দিচ্ছি, যে গভর্নমেন্ট আস্তে আস্তে চলে আসবে, প্রাইভেট খাতকে আমরা উৎসাহিত করছি, জায়গাগুলো আছে, কিন্তু সেটা পর্যাপ্ত কিনা সেটা সন্দেহ আছে আমার। কারণ যদি থাকতো তাহলে পরিকল্পনা, বাজেট যেরকম প্রণীত হবার আগে একটা ব্যাপক ডিবেটের ফ্লোর ক্রিয়েট করা হয়, এবং মাননীয় অর্থমন্ত্রী সবাইকে ডাকেন, তাদের কথা কতটা শুনেন সেটা বড় কথা না, প্রতিফলন কতটা ঘটে, সেটা প্রতিফলন কতটা ঘটে যায় না, কিন্তু কথাগুলি শুনেন, আস্তে আস্তে সেটার প্রতিফলন ঘটে। মানুষ যখন বারবার বলতে থাকে যে তেলের মূল্য সমন্বয় করা উচিত, একটা সময়ের পর সরকারকে শুনতে হয় সেটা। কিন্তু যেটা হয় না, যে এই যে আমাদের পরিকল্পনা যে মন্ত্রণালয় যেটা আছে, সেটার মধ্যে এই ধরনের
তারা ইকোনমিস্টদেরকে ডাকছেন বা কথা বলছেন, কিন্তু একটা পরিকল্পনার আগে আরো ওপেন পাবলিক ডিবেটে যাওয়া উচিত মিডিয়াকে কেন্দ্র করে, যে মিডিয়ার মধ্যে আজকে দুজন কথা বলবেন এবং তখন মিডিয়াতে তারা পার্টিসিপেট, যেটা যেটা যেমন এই যে যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে, নির্বাচনে যেটা হচ্ছে। তখন ওরা বলছে ফরেন পলিসি কি হবে, এটা নিয়ে শুধু ফরেন পলিসির উপরই তারা আর্গুমেন্ট হচ্ছে। জেন্ডার পলিসি কি হবে, উইমেন পার্টিসিপেশন ইন দ্য লেবার ফোর্স কি ওদের হবে। ভোটাভুটিটা হয় প্রশ্নের উপর, যে কে কোন প্রশ্নতে কে কি কোন অবস্থান। দিকে যাচ্ছে, যে এই জিনিসটার দিকে যাচ্ছে। সুতরাং পরিকল্পনা, আর পরিকল্পনায় যদি আমাদের সত্যি একটু মুক্তায়ন থাকে, তাহলে আমাদেরকে উইমেন লেবার ফোর্স পার্টিসিপেশন আরো বাড়াতে হবে। এটা 34 ভাগ, ছেলেদের ক্ষেত্রে এটা 86 ভাগ বা 85 ভাগ। এটা আমি মনে করি যে আরো বাড়ানো উচিত। এই ক্ষেত্রে পরিকল্পনায় একদম বিতর্ক হয় না তা তবে খুব গোষ্ঠীবদ্ধ থাকতে হবে না, যে একজন ইকোনমিস্টই শুধু পরিকল্পনা নিয়ে কথা বলবে সেটা কিন্তু সেটা না। না, হ্যাঁ। একজন সংস্কৃতিবিদও কথা বলবেন, তারও মনোভাব কি থাকে সেটা সেটা বোধহয় আমাদের সংস্কৃতির মধ্যে খুব কম। এবং এই যে আমরা একটু আবার তর্কর একদম সাধারণ জায়গায় যদি আসি, যে আমরা যেখানে ছিলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছিলাম, সাংস্কৃতিক পর্যায়ে ছিলাম, সেইখানে ব্যক্তি নির্ভর কিছু তর্ক হতো আমাদের, যাদেরকে আমরা, আপনি কয়েকজনের নামও বলেছেন, সেই বাতিঘর নির্ভর যে বিতর্কগুলো চলতো সমাজে, সেই জায়গাগুলো নিভে গিয়েছে কিনা, আপনি কতটা মানে জ্বলতে দেখছেন সেই বাতিঘরগুলো? কিছু কিছু উদ্যোগ আছে, আর আমি পেশাগত কারণে সেই দিকে বেশি যেতে পারি না। তবে বিতর্কের প্রদীপ দূর তো থেকে তারা, যতটুকু আলো দেখতে পান, আমি হ্যাঁ। আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ যে বিতর্কের বাতিটা তারা জ্বালিয়ে রেখেছে, কিন্তু সেটা খুব প্রজ্বলিত হয় না। তর্কের মধ্যে একটা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে তর্ক হতো না, আমাদের সময় রম্য বিতর্কটা বিতর্ক হতো। হতো, এটা এবং এখনো হয়। রম্য মানে কি, রম্যটার শুধুমাত্র এটা নিছক রসিকতা না, এই রম্যের মধ্য দিয়ে, রম্য তো একটা লিটারেচারের একটা হাই লেভেল একটা ফর্ম, স্থূল সেই না। লেভেল স্থূল নয়, এবং সেটার ক্ষেত্রে সাহিত্য আসতো অনেক বেশি। ট্র্যাডিশনাল ডিবেট একটা বেস্ট ফর্ম অফ লার্নিং, কারণ আমি টপিকটা পেয়ে বোধহয় 1 মাস কাজ করতে থাকতাম আমরা। এখন তা না, এখন মনে করে যা বলতে পারি সেটাই তো রেকর্ডেড হবে, সুতরাং আমি উপস্থিত বলছি। বক্তৃতা সেটাও থাকে, না, কিন্তু মানে সেটা মানে হ্যাঁ, বিতর্কটা ওই জায়গায় চলে ওই গিয়েছে। জায়গায় চলে গিয়েছে, কারণ ওইটুকু সময় তারা দেবে না। আর যতক্ষণ যদি 1 ঘন্টা আগে পায়, তারা গুগল সার্চ করে। বাট ইনফরমেশন ইজ নট উইজডম। ধরুন আমরা সর্দার স্যারের সাথে তর্ক করতে পারতাম, হ্যাঁ, আহমেদ সফার সাথে তর্ক করতে পারতাম, আহমেদ সফা ছিলেন, হুমায়ুন আজাদ স্যারের সাথে তর্ক করতে হুমায়ুন পারতাম, আজাদ স্যার হ্যাঁ। ছিলেন, আবু নাম তারপরে মোস্তফা কামাল, তাদের সাথে তর্ক আহমেদ করা যেত। শরীফ স্যার ছিলেন। শরীফ স্যার ছিলেন, হ্যাঁ। সেইভাবে আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের এখন বৈকালিক সময়, সিরাজুল ইসলাম চৌধুরী স্যার আছেন। হ্যাঁ, সিরাজ ইসলাম স্যার ওই সময়ে ছিলেন। এখন, ওই যে হ্যাঁ। বৈকালিক সময়ে, ওই সময় আরো সচল ছিলেন। এখন তো স্যারের একটু বয়স হয়েছে, 80 বছর হলো। এখন যেটা হচ্ছে যে বৈকালিক সময় একটা খুব চমৎকার একটা দৃশ্য দেখতাম, যে ওই সোহরাওয়ার্দী উদ্যানে ওই একটা জায়গার মধ্যে তর্ক বসেছে, বা একজন স্যারের পিছনে আমরা শুনছি, সেই চিত্রটা কিন্তু এখন আমরা দেখি না, ওটা দেখছি না। একজন শিক্ষককে কেন্দ্র করে, হ্যাঁ, একজন শিক্ষককে যেটা আমি হচ্ছে। দেখেছি আহমেদ শরীফ স্যারের পেছনে বোধহয় কমপক্ষে 10 থেকে 50 জন মানুষ হাঁটাহাঁটি করতেন, এবং তার সাথে সব বিষয়ে একমত হবার কোনো প্রয়োজন নেই, কিন্তু স্যারের যে জ্ঞান বুদ্ধি সেটা তিনি নিরলসভাবে দিয়ে যেতে পারতেন। এখন যাদেরও বুদ্ধি আছে, তারা অধিকাংশ সময়, বাকিটা সময় মুনাফা সর্বোচ্চকরণে হয়তো থাকছেন। আর পদ্ধতিটার মধ্যে আগেই বলেছি যে সমালোচনা ওইভাবে না করে শিক্ষা পদ্ধতিতে আসলে পরিবর্তন আনতে হবে। আমি দেখেছি, আমি তো বাইরে যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সবচেয়ে বেশি এফেক্টিভ হয় লার্নিংটা যখন ওই টপিকটা আমি ছাত্রদের মধ্যে দিয়ে দিই, এবং দুটো ক্যাম্প হয়ে যায়, যে তোমরা পক্ষে বলবে, তোমরা বিপক্ষে বলবে, যে কোন মডেলটা ভালো, মনোপলি ভালো না পারফেক্ট কম্পিটিশন ভালো। এটা কিন্তু ইকোনমিক্সের, মাইক্রো ইকোনমিক্সের একটা ব্যাপার। তো ওইটা যখন টপিক করে, তখন বাধ্য হয়ে পড়াশোনা করে। এই মডেলগুলোকে আমাদের মধ্যে আনতে হবে। তার মানে হচ্ছে আমরা আমাদের লক্ষ্য যত দূরই হোক, সেই দূরে বা বহু দূরে, সেখানে তর্কের মাধ্যমে যেতে হবে, পৌঁছতে হবে। এবং দ্বন্দ্বশীল একটা জাতি অতি দ্রুত বিকশিত হয়। ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ থাকতে আরও বাড়াতে হবে, এবং মিডিয়া যে হারে একটা বড় ভূমিকা পালন করছে, আমি মনে করি যে অতগুলো ইলেকট্রনিক মিডিয়া, টক শোগুলো আরও বুদ্ধিভিত্তিক এবং বিষয়কেন্দ্রিক হলে সমাজ উপকৃত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।